আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। জানিয়ে দেব বিএনপির 10 মারাত্মক দুর্বলতা তুলে ধরলেন পিনাকি ভট্টাচার্য। এবারে জানাবো 7 কলেজে স্নাতকের ভর্তির আবেদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত। সর্বশেষ জানাবো কারাবন্দীদের রাজনৈতিক আলোচনার সুযোগ নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় 6 মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী 16 ও 18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 2 সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছেন যখন দেশের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে, না হয় পলাতক রয়েছেন। এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 6 মাস ধরে ভারতে অবস্থান করেছেন। অন্যদিকে গত 5ই আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেননি। অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না। এ অবস্থায় দলটি কীভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত 10ই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ। পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখল করে রেখেছিল বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সরকারের পক্ষ থেকে সরাসরি এ নিয়ে প্রতিক্রিয়া জানানো না হলেও ফেসবুকের একটি পোস্টে এ নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা, খুন ও দুর্নীতির জন্য ক্ষমা চাইবে, এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করবে এবং বর্তমান নেতৃত্ব তাদের ফাঁসিবাদী আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বা সম্ভব হচ্ছে না, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উল্লেখ্য, জুলাই আগস্টের সহিংসতা ও প্রাণহানির ঘটনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কয়েকশো মামলা, হত্যা মামলারও হয়েছে। ওইসব মামলা দলের কয়েকজন নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারও পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ বিদেশে অবস্থানরত পলাতক অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জানিয়ে দেব বিএনপির 10 মারাত্মক দুর্বলতা তুলে ধরলেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন বিদেশি অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে বিএনপির সম্ভাব্য শাসনকাল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। বুধবার 29 জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিএনপির সমালোচনা করে একটি পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য। ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য পিনাকির পোস্টটি হুবহু তুলে ধরা হলো। সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে পিনাকির জানান, বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেজন্যই বিএনপিকে সতর্ক করতে চাই। যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কাল পর্ব বাংলাদেশের নেতৃত্ব কল্পনা করি তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে। আসেন দেখি সেগুলো কী কী। 1. তরুণদের রিক্রুটমেন্ট নাই। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন। বিএনপি নিজস্ব মিডিয়া নাই, দলীয় পত্রিকা নাই, বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই, বিএনপির বুদ্ধিজীবী নেই, যারা আছে তাদের ন্যূনতম পলিটিক্যাল ট্রেনিং নেই। বিএনপি ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মাণ করে যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল। বিএনপিতে ক্ষমতার একাকেন্দ্রিক কেন্দ্র।
তাই দলের নেতাকর্মীদের ওপর নিয়ন্ত্রণ দুর্বল। বিএনপির আন্তর্জাতিক মিত্র নেই। বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নেই, তার ভিশন খুব শর্ট টার্ম। সে জানে না আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে এবং সেই দুনিয়ায় তার স্ট্রেক কী হবে, সে তার জায়গাটা কীভাবে শিকড় করবে। বিএনপির মূলত নেতৃত্ব অতিশয় বৃদ্ধ, শীর্ষ নেতৃত্বে তারুণ্য নেই। বিএনপি তার কৌর পলিটিক্স ডিফাইন করতে পারে নাই এখনও। তার কোনো হিস্ট্রিজম নেই, তার ইতিহাসে কোনো নোঙ্গর নাই যেখানে থেকে সে শক্তি নিবে, বয়ান বানাবে, আগামীর প্রজেকশন করবে। বিএনপির আরও রাজনৈতিক দুর্বলতা থাকলেও এই পোস্টের কমেন্টে যুক্ত করতে তার ফলোয়ারদের আহ্বান জানান এই অনলাইন অ্যাক্টিভিটিস। জানাবো 7 কলেজে স্নাতকের ভর্তির আবেদন আপাতত স্থগিতের সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান ঢাকার বড় 7টি কলেজে স্নাতক বা সম্মান প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার 29 জানুয়ারি এক সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানিয়েছেন। 7 কলেজে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে স্নাতক চলিত 2024-25 শিক্ষাবর্ষের ভর্তির আবেদন 6 জানুয়ারি শুরু হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা ছিল। ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী এপ্রিলে। এর আগে গত সোমবার এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিলের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চলিত শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজের শিক্ষার্থী ভর্তি না করার ঘোষণা দেয়। যদিও এখন এসব কলেজ ভর্তির পরীক্ষার কাদের অধীনে হবে সেটি স্পষ্ট করা হয়নি। এর ফলে ভর্তি পরীক্ষার বিষয়টি জটিল পরিস্থিতিতে তৈরি হয়েছে, ফলে পিছিয়ে দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা। সর্বশেষ জানাবো, কারাগারে রাজনৈতিক আলোচনার কোনো সুযোগ নেই। বর্তমানে বন্দীদের সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে রাখা হয়েছে। তারা কারা বিধি অনুযায়ী থাকা, খাওয়া ও চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক কিংবা বিশেষ শ্রেণী বন্দীদের দিকে আরও বেশি নজরদারি করা হচ্ছে। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ গতরাতে ইনকিলাবকে বলেন, সম্প্রতি 2-1জন রাজনৈতিক কারাবন্দী আদালতে এসে আইনজীবীদের মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্ভট ও বিভ্রান্তিমূলক কথা বলে নিজেরা আলোচনায় থাকার অপকৌশল নিচ্ছেন, নিজেরাই এটা ছড়াচ্ছেন। আর এইসব গুজবে কোনো কোনো গণমাধ্যম গুরুত্ব দিয়েছে, যেখানে কারাগারের কোনো উদ্ধৃতি নেই। জেলখানা থেকে আদালতে এসে একই মামলার আসামি হিসেবে একজনে আরেকজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা খুবই স্বল্প সময়ের জন্য কথা বলার সুযোগ পেতে পারেন, কিন্তু ওই সময়টুকুতেও পুলিশের পহরায় থাকেন। তবে আসল সত্য হলো, কারাগারে বসেই যদি কোনো বন্দী বাইরে অথবা ভেতরে অন্য বন্দীদের সাথে রাজনৈতিক আলোচনার সুযোগ পেতেন, তাহলে তো আর আদালতের টিস্যু পেপারের লিখে তথ্য আদান প্রদান প্রয়োজন পড়তো না। কারা অধিদপ্তরের ওই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃত সাবেক মন্ত্রী ও হাই প্রোফাইল রাজনৈতিক নেতাদের অর্থাৎ বিশেষ শ্রেণী বন্দীদের ভিন্ন ভিন্ন কারাগারে ভিন্ন ভিন্ন কামরায় রাখা হয়েছে, যেখানে একজনের সঙ্গে অপরজনের সাক্ষাৎ কিংবা কারোর সাথে রাজনৈতিক কিংবা সরকার উৎখাতের ষড়যন্ত্র তো দূরের কথা, কোনো ধরনের আলোচনারই সুযোগ নেই। পতিত আওয়ামী লীগ সরকারকে গ্রেপ্তারকৃত আলোচিত রাজনৈতিক নেতা ও মন্ত্রী এমপিদের সম্পূর্ণ আলাদা আলাদা করে রাখা হয়েছে। এছাড়া কারাগারে এখন সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ভেতরে কোনো স্টাফও বিনা প্রয়োজনে তাদের কক্ষে প্রবেশ করার সুযোগ নেই। ভেতরে তারা একজন সাধারণ বন্দী হিসেবেই রয়েছেন, বরং সাধারণ বন্দীদের চেয়েও তাদের বেশি নজরদারি করা হচ্ছে। জেলখানা